একটা বজ্রপাত হলো এবং বিদ্যুৎ চমকালো, আর বিদ্যুতের আবছা আলোয় আমরা দেখলাম শুধু কলা গাছ পড়ে আছে, সেখানে কোনো মৃতদেহ নেই। আশ্চর্য ব্যাপার, যেন কোনো এক জাদুমন্তর বলে সেই দুধ চুষে নিতে লাগলো রতন। এক চামচ করে পুরো বাটি ভর্তি দুধ খেয়ে নিল রতনের ওই মৃত শরীরটা। কথাটা শুনে আকাশ থেকে পড়লাম, ফিরে এসেছে আবার মৃত। ব্যাপার, এই 2 দিনে রতনের চেহারার একটুও বিকৃতি ঘটেনি, কপালে সিঁদুরটাও একই রকম আছে। কি অদ্ভুত ব্যাপার। আমি নাকিব, ডায়মন্ড হারবারের বাসিন্দা। চাকরি সূত্রে হলদিয়াতে থাকতে হয়। এই 2 দিন হলো মায়ের চিঠি পেয়েছি। মা বারবার করে চিঠিতে জানিয়েছে এবার ছুটিতে যেন বাড়ি থেকে ঘুরে আসি। আর সত্যি কথা বলতে এবার বাড়ির দিকে কেমন যেন মন টানছিল। তাই আজ অফিস থেকে 10 দিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। হলদিয়া থেকে কুমড়াহাটি পৌঁছালাম। কুমড়াহাটি থেকে খেয়া পার করলেই ডায়মন্ড হারবার। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। গ্রামে পৌঁছে সবকিছু যেন নতুন নতুন লাগলো। মনে হলো কোনো এক অজানা জায়গায় যেন চলে এসেছি। আর কেনই বা লাগবে না, প্রায় 3 বছর পর যে গ্রামে আসলাম। এইসবের মাঝখানে লক্ষ্য করলাম কেমন যেন একটা উত্তেজনা গ্রামের মধ্যে। সবাই চারিদিকে ছোটাছুটি করছে। এগিয়ে গিয়ে একজনকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই, কি হয়েছে? আরে নাকিব যে, অনেকদিন পর গ্রামের মাটিতে পা দিলি ভাই। আর বলিস না, আমাদের গ্রামের রতন আজ ভোরেই সর্পঘাতে মারা গিয়েছে। সে কি, আগের ছুটি যখন এসেছিলাম তখন তো রতনের বিয়ে হয়েছিল, তাই না? হ্যাঁ, স্ত্রী এবং একটি বছরখানেকের মেয়ে আছে রতনের। তার ওই ভেলা বসানোর জন্য গ্রামের লোকজন এসে ভিড় করেছে এই নদীর ধারে। তখনকার দিনে সর্বঘাতে কোনো লোক মারা গেলে তাকে না পুড়িয়ে নদীর জলে ভাসিয়ে দেয়া হতো। আমিও এগোলাম রতনকে শেষবারের মতো দেখবার জন্যে। গিয়ে দেখলাম বড় বড় কলা গাছ কেটে তারই মাঝখানে রতনকে শোয়ানো অবস্থায় দড়ি দিয়ে বাঁধা আছে। বড় মায়া হলো আমার। ছোটবেলা থেকে কতই না স্মৃতি জড়ানো আছে রতনকে ঘিরে। কপালে একটু সিঁদুর আর বেলপাতা দিয়ে ভেলা ভাসিয়ে দেয়া হলো। বাড়ি চলে এলাম। অনেকদিন পর বাবা মায়ের সাথে একসাথে সময় কাটাতে থাকলাম। এইভাবে বেশ চলছিল। বর্ষা শুরু হয়েছে, সেদিন আবার সকাল থেকে দুর্যোগ। জানালার ধারে দাঁড়িয়ে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। হঠাৎ সেই একই উত্তেজনা গ্রামের মধ্যে দেখতে পেলাম। আবার কাউকে সাপে কামড়েছে নাকি? দ্রুত গতিতে বাইরে আসলাম। কি ব্যাপার, কি হয়েছে? রতন ফিরে এসেছে, তবে জীবিত অবস্থা নয়, মৃত। কথাটা শুনে আকাশ থেকে পড়লাম, ফিরে এসেছে আবার মৃত। উত্তেজনার সাথে গ্রামের লোকজনের পিছু ধরলাম।
এবং সেই নদীর ধারে আসলাম। কলা গাছের ভেলার ওপর ঠিক আগের মতন মৃত অবস্থায় শুয়ে আছে রতন। সত্যি অদ্ভুত ব্যাপার, এই 2 দিনে রতনের চেহারার একটুও বিকৃতি ঘটেনি। কপালে সিঁদুরটাও একই রকম আছে। কি অদ্ভুত ব্যাপার! ও নিশ্চয় মরেনি, সাপের বিষে আচ্ছন্ন হয়ে আছে। তোমরা একটা ভালো গুণিন নিয়ে এসো, ও ঠিক হয়ে যাবে আমার বিশ্বাস। কিন্তু রাখবে কোথায়? সবাই আলোচনার মাধ্যমে ঠিক হলো শ্মশানের ধারে সেই বাড়িটাই রাখা হবে এবং সকলে মিলে রাত জেগে পাহারা দেবে রতনের ওই মৃত শরীরটাকে। তাই করা হলো। সকলে মিলে রতনের মৃত শরীরটা ধরাধরি করে শ্মশানের ধারে বাড়িটায় নিয়ে গিয়ে রাখা হলো। কর্তাকে অমন করে বেঁধে রাখার দরকার নেই, বাঁধনটা দয়া করে খুলে দাও তোমরা। তাই করা হলো। রতনের বউ বলল, একটু গরম দুধ খাইয়ে দিলে হতো না? এ ব্যাপারে যদিও আপত্তি করলো অনেকে। মরা মানুষকে কে দুধ খাওয়ায়, আর দুধ খাইয়ে লাভ কি? মুখে দুধ ঢাললে সে দুধ তো আর পেটে যাবে না। তবু দেখি না, যদি ভেতরে প্রাণ থাকে, যদি খায়। এইসব আলোচনার মধ্যে সন্ধে নেমে এলো। গ্রামের লোকজনের মধ্যে থেকে একজন বলে উঠল, তাহলে রাতে থাকবে কে? আলোচনার আসর বসে গেল। ঠিক হলো, আমি আর কানু রাত জেগে পাহারা দেব, আর সকাল হলে ওঝা ডাকবে। তারপর সবাই বাড়ি ফিরে গেল। আমি আর কানু থাকলাম, রাতে যে পাহারা দিতে হবে। বেশ কিছুক্ষণ পর রতনের বউ গ্রামের কিছু লোকজন নিয়ে সেখানে হাজির হলো। রতনের বউ এক বাটি গরম দুধ ও তার ছোট মেয়ের দুধ খাওয়ানোর চামচটা নিয়ে এলো। তাছাড়া খাওয়াবেই বা কি করে? মৃত ব্যক্তি তো আর চুমুক দিয়ে খেতে পারবে না। রতনের বউ 1 চামচ দুধ নিয়ে রতনের মুখে গুঁজে দিলেন। আশ্চর্য ব্যাপার, যেন কোনো এক জাদুমন্তর বলে সেই দুধ চুষে নিতে লাগলো রতন। 1 চামচ 1 চামচ করে পুরো বাটি ভর্তি দুধ খেয়ে নিল রতনের ওই মৃত শরীরটা। ভয়ের ব্যাপার হয়ে দাঁড়ালো। কানু বলে উঠল, নিশ্চয়ই কোনো দানব ভর করেছে রতনকে, অতএব আর নয়, এবার ওকে চিতার আগুনে পুড়িয়ে দাও। না গো না, আমার কর্তা ঠিক বেঁচে উঠবে। ওকে বেঁচে ওঠার একটু সময় তোমরা দাও। আর ও তো কারোর ক্ষতি করছে না। না হয় ওর দুধ খাওয়া একটু বেশি হয়ে গেছে। হাজার হোক 3 দিনের খিদে তো। তা অবশ্য ঠিক। আর গ্রামের ভিতর যখন নেই তখন দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়। তোরা তাহলে থাক, আমরা তাহলে আসছি। এই বলে সবাই চলে গেল। রয়ে গেলাম আমি, কানু আর মৃত রতন। এভাবে অনেকক্ষণ কেটে গেল। হঠাৎ একটা দমকা বাতাসে সবকিছু যেন লণ্ডভণ্ড হয়ে গেল। ঘরের ভিতরে যে লণ্ঠনটা জ্বলছিল সেটাও নিভে গেল। ওদিকে গ্রামের ভিতর থেকে একটা কোলাহল ভেসে আসতে লাগলো। আমরা উঠে দাঁড়ালাম। বান এলো নাকি? ঝড়ে কারোর ঘর উড়ে গেল। মনে হচ্ছে গ্রামে কোনো বিপদ। কিছুই তো ভেবে পাচ্ছি না রে ভাই। আমাদের আলোচনার মধ্যে কোলাহল আরো তীব্র রূপ ধারণ করেছে। বাইরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে ঝোড়ো বাতাস আর বজ্রপাত।
এমন সময় সশব্দে একটা বজ্রপাত হলো এবং বিদ্যুৎ চমকালো, আর বিদ্যুতের আবছা আলোয় আমরা দেখলাম শুধু কলা গাছ পড়ে আছে, সেখানে কোনো মৃতদেহ নেই। একটা মুহূর্ত নষ্ট না করে দৌড়তে শুরু করলাম। অনুভব করলাম কোনো এক অদৃশ্য শক্তি যেন পিছন থেকে টেনে ধরে রাখতে চাইছে। শরীরের সমস্ত শক্তিটা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। গ্রামে পৌঁছে দেখলাম গ্রামের লোকজন লাঠি কাস্তে কুড়ুল নিয়ে সবাই ছোটাছুটি করছে চারিদিকে। আমাদের দুজনকে দেখে সবাই তো অবাক। সবাই আমাদের দিকে এগিয়ে আসলো। তোমাদের এমন অবস্থা কেন? মাঝরাতে রতন এসে দরজা ভেঙে বইয়ের কাছে থেকে ওর মেয়েকে নিয়ে চলে গেছে। এই জন্যেই এত খোঁজাখুঁজি, কিন্তু সারা গ্রাম তোলপাড় করেও কোথাও কোনো হদিশ পাওয়া গেল না রে রতনের। আমরা তখন রতনের উধাও হওয়ার রহস্যটা বললাম। কোথায় ছিলিস তোরা? ঘুমাচ্ছিলিস নাকি? চোখের সামনে মৃতদেহটা উঠে এলো আর কেউ দেখতে পেলি না? যদি তোদের কেউ মেরে ফেলতো? আমরা তো ভেবেছিলাম তোদেরকে শেষ করেইও এখানে এসেছে, তাই ভয়ে ভয়ে আমরা কেউ শ্মশানের দিকে খোঁজ করতে যাইনি। চল আমরা সবাই শ্মশানের দিকে খোঁজ করে দেখি একবার, যদি রতনকে আর তার মেয়েকে পাওয়া যায়। আমরা সবাই শ্মশানের দিকে গেলাম। শ্মশানের সেই ঘরটায় ঢুকে আমরা সবাই স্তম্ভিত হয়ে গেলাম। দেখলাম কলা গাছের ভেলার ওপর কাদামাখা অবস্থায় রতন আগের মতনই শুয়ে আছে। আগের মতনই সে মৃত, তবে সারা দেহে রক্তের ছাপা ছাপা দাগ। গলা কষে বেরিয়ে পড়ছে রক্তের ধারা। উফ, কি বীভৎস সে দৃশ্য! এ রক্ত যে কার তা বুঝতে পারলো সকলে, কিন্তু কোনো উপায় নেই। অনেক দেরি হয়ে গেছে তখন। তবু রতনকে যে পাওয়া গেল এই রক্ষে। গ্রামবাসীরা আর সময় নষ্ট না করে রতনের দেহটা চিতার আগুনে পুড়িয়ে দিলেন।